হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালোই আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে আসলাম। তোমরা পুরো গল্পটা শুনবে, আমি 100% শিওর তোমরা অনেক মজা পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কলেজের সামনে একটা ছেলের সাথে ঘনিষ্ঠ হয়ে হাত ধরে দাঁড়িয়ে থাকার অপরাধে সপাটে একটা চোট মারলেন আরিশ ভাইজা। গালে হাত দিয়ে তার দিকে ড্যাপ ড্যাপ করে একদৃষ্টে তাকিয়ে আছি আমি। যার হাত ধরে দাঁড়িয়েছিলাম সে ভয়ে পালিয়েছে তৎক্ষণে। মনে মনে একটু আনন্দিত হলাম চটটা খেয়ে, কারণ আমি চেয়েছিলাম উনি এমনই একটা রিজেকশন দিক ছেলেটার সাথে আমাকে দেখে, যা ভাবলাম তার ব্যতিক্রম হল না। মিথ্যা রাগের ভান করে সকলের সামনে আমি ওনাকে অল্প শক্তি প্রযোগে একটা ধাক্কা দিতেই ছিটকে দূরে সরে গেলেন উনি। আমি ইচ্ছাকৃতভাবে কঠিন স্বরে বললাম, কি কারণে আপনি আমাকে চোট মারলেন বলতে পারেন? উনি অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন, যেন বিরাট এক অপরাধ করে ফেলেছি আমি। মনে মনে হয়তো আরও একটা চট দেওয়ার প্রবল ইচ্ছাটা ওনার মনের মাঝে জেগে উঠল। উনি বৃথা বাক্য ব্যয় না করে আমার হাতটা শক্ত করে ধরে গাড়ির সামনে নিয়ে গেলেন। ব্যথা পাচ্ছি হাতে, তবুও হাত ছাড়ানো অসম্ভব হয়ে উঠল। উনি বেশ বল প্রযোগে গাড়ির দরজাটা এক প্রকার ধাক্কা দিয়ে খুললেন এবং আমাকে ছুঁড়ে ফেললেন সিটের উপর। ব্যথা পেলাম আর রাগ ও হলো ওনার প্রতি, আমি বা কম কিসের। অতঃপর বৃথা রাগ দেখানোর ভান করে ওনাকে উত্তপ্ত করার একটা ছোট্ট চেষ্টা চালাতে গোঙানির সুরে একটা নাট্যিক ভঙ্গিতে কান্না করে বললাম, মরেই গেলাম গো, হাতটা বুঝি ভাঙল। আন উনি আমাকে বিন্দুমাত্র তোয়াক্কা করলেন বলে মনে হল না আমার। উনি ড্রাইভিং সিটে বসে এক গগনবিদারী ধমকে আমাকে থামিয়ে দিলেন। আমি চুপ হতেই উনি কঠিন স্বরে বললেন, চুপ করবে নাকি আর একটা থাপ্পড় দিব কোনটা? আমি এমন এক ভান করলাম যেন ওনার হাতের দ্বিতীয় চোটটা ইতিমধ্যে আমার গালের বাম দিকে ছাপ ফেলেছে। সেভাবে গালে হাত রেখে ওনার দিকে স্তব্ধ দৃষ্টিতে চেয়ে রইলাম কিছুক্ষণ। উনি নির্বিকার। ওনাকে এমতা অবস্থায় দেখে সেকেন্ডের মধ্যে ওনাকে প্রশ্ন ছুড়লাম, কেন চোট মারবেন কেন? আমার গাল দুটো কি সরকারি নাকি যে যখন খুশি চোট মারবেন? আর একটা চোট মেরে দেখুন কি করি। আমার কথাটা ওনাকে যেন বেশ জাগিয়ে দিল। উনি ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টিতে আমার দিকে তাকালেন মাত্র। তার দৃষ্টিতে কৌতূহলের ছিটে ফোটা বিন্দুমাত্র নেই, তবে আমি ঠিক কি করতে পারি তা দেখার আগ্রহ আছে ওনার দৃষ্টিতে। উনি ভাবনাকে সাত সমুদ্রে ছুড়ে ফেলে উনি আচমকা আমার দিকে অনেকটা ঝুঁকে পড়লেন। আমি তাতে বেশ চমকে গেলাম আর আমতা আমতা করে বললাম, কি করব জানতে চান? আপনার ওই যে সো কল্ড প্রেমিকাগুলো আছে তাদের সাথে আপনার ব্রেক আপ করিয়ে দেব। হুহ, না হলে আমার নাম ও আরু না। আমার কথা শুনে উনি হা হা করে হেসে উঠলেন, যেন আমি তাকে হাসির কোনো জোকস শুনিয়েছি। আমি ওনার হাসি দেখে বিভ্রান্ত হলাম, ভ্রু কুঁচকে প্রশ্ন করলাম, হাসছেন যে? আমি কি হাসির কিছু বললাম নাকি? উনি হাসি না থামিয়ে বললেন, কিছু না, এমনি। আমি মুখ ঘুরিয়ে নিলাম ওনার থেকে। রাগ হচ্ছে ভীষণ রকম। উনি এমন জল্লাদ কেন? কথাগুলো নিজের মনে মনে বিড়বিড়াতেই মনে পড়ল আমার আসল উত্তর জানার কথা। আর কোনো অপেক্ষা না, অনেক সাহস আর একরাশ আশা নিয়ে বললাম, একটা প্রশ্ন করি? আরিশ জবাব দিলেন না। নীরবতা নাকি সম্মতির লক্ষণ? আমি ওনার নীরবতাকে অনুসরণ করে এক নিঃশ্বাসে জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে ভালোবাসেন? কথাটা বলা মাত্রই বিরাট বড়স্ট একটা ব্রেক মেরে উনি গাড়িটা থামিয়ে নিতেই আমি চোখ মুখ কুঁচকে নিলাম ভয়ে, কারণ এবার হয়তো আমার আর এক গালের থাপ্পড়টাও মিস যাবে না। বাম হাতটাকে প্রস্তুত করে রাখলাম যাতে উনি মারতে উদ্যত হলেই আমি দরজাটা খুলে বার হয়ে যেতে পারি। কিন্তু তেমনটার কিছুই হলো না, বরং উনি গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, তোমাকে এত আজাইরা চিন্তা ভাবনা কে দেয় বলো তো? পড়াশোনা না করে এসব ভাবো সারাদিন তুমি? লাস্ট টেস্ট এ 5-0 এ 3-7 পেয়েছ। এভাবে মেডিকেল এ চান্স পাবে তুমি? সবাই বুয়েটে চান্স পাবে, ঢাবিতে চান্স পাবে, ডিএমসিতে চান্স পাবে, আর তুমি? অত্যন্ত কর্কশ ভঙ্গিমায় আরিশ ভাইয়া কথাগুলো বলে উঠতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল আমার। বুয়েটের কথা উনি হয়তো ফারিন আপুর জন্যই বললেন। তাহলে উনি কি সত্যি ফারিন আপুকে পছন্দ করেন? ওনার প্রতি আমার এই অনুভূতি কি তা বলতে পারি না, তবে অজান্তেই কেমন বিদঘুটে অনুভূতি এলো ফারিন আপুর নাম শুনে। কোনো কিছুর শূন্যতা অনুভব করতেই বলে উঠলাম, সরি, আপনাকে আর আমাকে পড়ানোর জন্য আসতে হবে না।
আপনি নিজের সময় নষ্ট করে কেন এমন একটা মেয়েকে পড়ান যে ঢাবি, বুয়েট, ডিএমসিতে চান্স পাওয়ার যোগ্যতা রাখে না? কথাটা শোনা মাত্রই আর একটা ধমকে কান ভরে গেল আমার। ফাজিল মেয়ে একটা। ভালো করে পড়াশোনা না করলে বিয়ে দিয়ে দেব একটা ভুডিওয়ালা জামাইয়ের সাথে, তখন এসব বলো? আমি উত্তর দিলাম না। ওনার সাথে এখন এই মুহূর্তে কথা বলতে আমার ভালো লাগছে না। আচ্ছা, উনি কি সত্যিই আমাকে ভালোবাসেন না? ফারিন আপুকে পছন্দ করেন? কথাগুলো মাথায় আসতেই ভাবলাম, না থাক, ওনার আমাকে ভালোবেসে লাভ নেই। উনি এমনিতেই অভদ্র জাতীয় মানুষ। আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে উনি বাসার সামনে দাঁড়িয়ে রইলেন। ভ্রু কুঁচকে প্রশ্ন করলাম, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? বাসার ভিতর চলুন। নাকি কারোর জন্য অপেক্ষা করছেন? উনি নির্দ্বিধায় বললেন, আমার 4 নম্বর গার্লফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি। আমি মুখ ভাঙচি দিলাম। ওনাকে শুনিয়ে শুনিয়ে বললাম, বাসার সামনে একটা পার্ক করতে বলবো বাবাকে, আর নাম দিব লাভার্স পয়েন্ট। আর বড় বড় সাইনবোর্ডে লিখব ডক্টর আবরার আরিশ খান আর তার ভাঙ্গু গার্লফ্রেন্ডদের প্রবেশ নিষেধ। উনি আমার কথার উত্তর দিলেন না, তবে হেসে উঠলেন। আমি রেগে বাসার ভিতর ঢুকলাম। সোজা কাঠগোলাপ গাছের নিচে গিয়ে দাঁড়াবো আর ফুলেরও ঘ্রাণ নেব। কিন্তু উনি এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? চোখের সামনে সব যেন সরিষার ফুল দেখতে লাগে। মনে পড়ছে যে 2 দিন যাবৎ কিছু পড়াশোনা করা হয় না, যার দরুন জমেছে পড়ার এক মস্ত পাহাড়। আজকে আরিশ আর পড়াতে আসবেন না ভেবে মনটা খুশি খুশি লাগছে। উনি হলেন আমার জীবনের সেই প্যারাময় টিচার, যাকে আমি টিচার হিসাবে কখনোই চাই না। সালোয়ারের ওড়নাটা নিয়ে নিচে গেলাম আমি। আম্মু কার সাথে ফোনে কথা বলছে। যদি হেসে হেসে কথা বলে তাহলে অবশ্যই বুঝতে হবে যে ফুপির সাথে কথা বলছে, নতুবা তার ভাবির সাথে। আমি নীরবে গিয়ে আম্মুর দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইলাম, যাতে আমার দিকে তাকানো মাত্রই আম্মুর মাথায় একটা কথাই ঘোরে, আহারে আমার নিষ্পাপ মেয়েটাকে আরিশ পরশানার প্যারায় পরোটা বানিয়ে ফেলেছে। আম্মুর কথা বলার অবসান ঘটছে না, তবে ততক্ষণে আমি বুঝে গেছি যে ফোনের ওপাশে ফুপি। হঠাৎ আমাকে আর চোখে তাকিয়ে দেখে আম্মু ফুপিকে বলল, হ্যাঁ অনিকা, আমি আরুকে পাঠাচ্ছি, ও যাচ্ছে। কথাটা বলে আম্মু ফোন রাখতেই আমি হতবাক হয়ে চেয়ে রইলাম। কিছু বুঝে ওঠার আগেই আম্মু বলল, তোর ফুপি কল করেছে, কাচ্চি বানিয়েছে, তোকে যেতে বলছে। কাচ্চি কথা শুনে জিভে পানি চলে এলেও পরক্ষণেই মনে পড়ল যে আমার উদ্দেশ্যে এখনো হাসিল হয়নি। আমি তখন আমার শরীরে সঞ্চিত সব এটিপি এক করে সর্বস্ব এনার্জি দিয়ে বলতে লাগলাম, আম্মু, আরিশ ভাইয়াকে তুমি আর পড়াতে আসতে বারণ করে দাও। বলে দাও কাল থেকে আমাকে আর পড়ানোর দরকার নেই। সে আর আগের মতো ভালো পড়ায় না। সে যেভাবে পড়াচ্ছে এভাবে চলতে থাকলে গোল্ডেন A+ দূরে থাক, A+ ও আমার কপালে জুটবে না। আম্মু আরিশ ভাইয়ার নামের কোনো নেগেটিভ কথায় যেন বিশ্বাস করতে চান না। এবারও তার ব্যতিক্রম হল না। উল্টে আমি ধমক শুনলাম, একদম মিথ্যা বলবি না। আরিশ যথেষ্ট করে তোর জন্য। ও গাইড করে বলেই ক্লাসে এখনো ফার্স্ট পজিশনটা আছে, না হলে কবেই তুমি গোল্লাই যেতে। ওনার এত প্রশংসা কখনোই সহ্য হয় না আমার। রেগে গিয়ে ঝাঝালো কষ্টে বলে উঠলাম, কে চায় ওনার মতো টপার হতে? আমি তো চাই না। আমার একটা ভালো রেজাল্ট হলেই হলো। আরে ভাই, রেজাল্ট আমার আর ওনার চাই গোল্ডেন A+। কেন? আর কোনো কথা না, গিয়ে রেডি হ। সামনে তোর HSC আর তোর কোনো হেলদোল নেই। আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। রাগে রীতিমতো ফুঁসছি। কঠোর আর্জি করলাম, আমি ওনার কাছে আর পড়ব না। উনি খালি আমাকে ধমক দেয়। আজকেও অয়থা ধমক দিয়েছেন। আম্মু আমার কথার তোয়াক্কা করল না, বরং সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে বলল, আরে আরিশ, তুমি কখন এলে? আমার হাত পা কাঁপাকাঁপি হওয়ার জন্য ওনার দিকে তাকানোর প্রয়োজন পড়ল না। আমি ওনার দিকে এক পলক ও না তাকিয়ে দৌড় দিলাম। রুমে গিয়ে দরজা লাগানো মাত্রই আম্মুর বিরস কণ্ঠের উক্তিগুলো কানে আসতেই বুকে 3 বার ফু দিলাম। মেয়েটা পড়াশোনা একদমই করছে না। একটু দেখো বাবা। দরজায় কান পাততেই শুনতে পেলাম, গাফিলতি হয়তো আমারই। আমি হয়তো ভালো করে পড়াতে পারছি না। ওনার এমন কথা শুনে মনের মাঝে ডাক ঢোল সব বাজতে আরম্ভ করল আমার। খুশিটা বেশিক্ষণ স্থায়ী হল না। আমি এবার থেকে আরো বেশি সময় নিয়ে পড়াবো। কিন্তু তাতে তোমার নিজের পড়ার অসুবিধা হবে না তো?
সে তুমি আমার উপর ছেড়ে দাও মামি। কথাগুলো আমার মন ভেঙে দিল। বেশি কিছু না ভেবে রেডি হতে শুরু করলাম। কিছুক্ষণ পরেই দরজার টোকার শব্দ পেতেই পিলে চমকে গেল আমার। ভুলেই গেছিলাম যে আমি লক করিনি। ওড়নাটা গায়ে নিতেই উনি রুমে ঢুকে এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। ভাবলাম এই বুঝি পুনরায় চড় থাপ্পড় দেবেন ওনার নামে নালিশ করার দরুন, তবে তিনি খুবই শান্ত কণ্ঠে বললেন, ঈদে যে লাল সালোয়ারটা দিয়েছিলাম ওটা কোথায়? আমি মিনিমিনহে আলমারির দিকে ইশারা করতেই উনি বললেন, ওটা পরে এসো, আমি অপেক্ষা করছি। রাগ হলো আমার। সবকিছু আপনার ইচ্ছা মতো হবে কেন? আমার যা ইচ্ছা তাই পরব আমি। উনি এখনো শান্ত। বেশি কিছু না বলে আর না করে আমার হাতটা ধরে নিচে নামলেন আর খুব সহজভাবে আম্মুর থেকে পারমিশন নিয়ে আমাকে গাড়ির সামনে নিয়ে হাতটা ছেড়ে দিলেন। আমি সামনে বসার জন্য এগোতে গেলেই দেখলাম ওনার ড্রেসের রঙের সাথে মিলিয়ে ফারিন আপু বসে আছেন সেখানে। তখন আমি লক্ষ্য করলাম যে উনি লাল রঙের পাঞ্জাবি পরেছেন, শুধু আমিই ব্যতিক্রম। আমি 2 কদম পিছিয়ে গেলাম। কেন জানি না এই ফারিন নামের মেয়েটাকে আমার সহ্য হয় না। আমি গাড়িতে উঠলাম না আর আরিশ ভাইয়া বলে উঠলেন, গাড়িতে ওঠো তাড়াতাড়ি, দেরি হচ্ছে। আমি দাঁত কিটকিট করে রইলাম। এই মেয়েটার সাথে আমার বিশেষ খাতির নেই, কারণ সে তার পড়াশোনা নিয়ে একটু বেশিই গর্ব করে, তার উপর সে বুয়েটিয়ান। ফারিন বলল, আরুষি উঠে পড়ো, উই আর গোয়িং লেট। আমি উঠছি না দেখে উনি ধমক দিলেন, আরু পাখি ওঠো। আমি একটু চমকে গেলাম। ফারিন আপু চমকে বললেন, হোয়াট? কি নাম এটা আরিশ? আরিশ ভাইয়া কিছু বললেন না, উল্টে ফারিন আপুকে বললেন, তুই একটু পিছনে বসবি? ও অন্ধকারে ভয় পায়। অন্ধকারে আমি মোটেও ভয় পায় না তিনি জানেন, তবুও তিনি মিথ্যা বললেন। ওনার কথা শুনে ফারিন আপু দিব্যি উঠে পড়লেন, হয়তো ওনার বাধ্য একজন হিসাবে প্রমাণ করতে চান। আরিশ ভাইজা নিজে নেমে আমার সামনে এসে দাঁড়ালেন। আরু পাখি ওঠো। আমি ওনার দিক রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, ওই সিটটা আমার, সেটা আপনার ওনাকে বুঝিয়ে দেবেন। কথাটা বলে আমি ওনার পাশে গিয়ে বসলাম। গাড়ি চলছে, ফারিন আপু আর উনি অনবরত কথা বলছেন এজ ইউজুয়াল। তা আমার সহ্য হল না, হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠলাম, আমার বিয়ে, আমার বিয়ে। তৎক্ষণাৎ বিশাল নীরবতার সাথে গাড়িটা ব্রেক করে থামালেন আরিশ ভাইয়া। মনে মনে খুশি হলাম, তবে কি হতে চলেছে জানি না। বিরাট এক ব্রেক সহকারে আরিশ ভাইয়া গাড়ি থামালেন। আমি শান্ত হয়ে রইলাম। এবার শুধু আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অপেক্ষা। তাদের এমন প্রীতি আলাপকে শুনতে চাই? এদের সাথে আমার যাওয়ার ইচ্ছাটা তামা তামা হয়ে গেছে। ভাবলাম উনি সত্যিই বোধ হয় আমাকে মাঝ রাস্তায় নামিয়ে বলব। এই মানুষটাকে আমি কখনোই বুঝে উঠতে পারিনি। আমার বাবা আর আম্মু নিজেও বোধহয় আমাকে এত ধমক দিয়ে কথা বলেননি যতটা সারা জীবনে উনি আমাকে ধমক দিয়েছেন। আমার তো মনে হয় মাঝে মাঝে হাত পা ছুড়ে কাঁদি আর ওনার নামে একরাশ নালিশ করি, আর আমার এমন কাউকে দরকার যে আমার এই নালিশগুলো একনাগাড়ে সহমত দিয়ে শুনবে, কিন্তু আমার সেরকম কোনো মানুষ নেই যিনি ওনার নামে নিলিশ শুনবেন। আমার ভাষামনেই টেস্ট এক্সাম, তারপর আছে আরিশ ভাইয়ার কাছে বিশেষ প্রি টেস্ট, যাতে পৃথিবীর সবচেয়ে কঠিন কঠিন প্রশ্নগুলো দেয়া হয়। তারপর এইচএসসি এক্সাম। আজকে ভাইয়া আসবেন। নিজের কলেজ শেষ করে উনি কলেজ থেকে সোজা আমাকে পড়াতে আসেন। আমার নিষ্পাপ মনে মাঝে মাঝে একটাই প্রশ্ন জাগে, ব্যাটা না পড়ে টপার কিভাবে হয়? মুখের ভিতর পেন দিয়ে চেবাচ্ছি, এর জন্য প্রায় হাতে নাতে ধরা পড়ে ধমক খেতে হয় আমাকে, আর এই অবস্থায় উনি দেখলে আর রক্ষে নেই। উনি এসে রোজ আমার হাতের কফি খান, তবে আজকে আমার কফি বানানোর মন মানসিকতা একদম নেই, তাই আম্মুকে দিয়ে বানিয়ে নিয়েছি। তবুও কিভাবে না কিভাবে উনি ঠিক বুঝতে পারেন। মাঝে মাঝে আম্মুর ওপর আমার তীব্র সন্দেহ জাগে যে কোনোভাবেই সে তাকে জানিয়ে দেই না তো যে সে কফিটা বানিয়েছে, আমি কফি বানানোতে ফাঁকি দিয়েছি। কিন্তু নিজের মেয়ের সাথে আম্মু এমন দুশ্মনী করবে? ভাবনাগুলোর অন্ত নেই। তার আগে একটা বড় ব্যাগ উনি আমার সামনে এসে রাখলেন। নিঃসন্দেহে সেটা তার নিজের ব্যাগ, নতুবা আমার জন্য তো তিনি আর এত এত গিফট আনবেন না কখনোই। তার মেডিকেল এর বইগুলো আমি দেখি আর অবাক হয়। তা দেখে মনে হয় পড়াশোনা করার থেকে বিয়ে করাটা অনেক সহজ। যদিও ডক্টর হওয়ার ইচ্ছাটা আমার ছোট থেকে হলেও আমার থেকে ওনার আমার পড়াশোনার প্রতি আগ্রহ বেশি। মনে পড়ে সেদিনটার কথা, যেদিন উনি ওনার এই বিরাট ব্যাগটা আমার সামনে প্রথম এনে রেখেছিলেন, আর কৌতূহল বশত আমি প্রশ্ন করে উঠলাম,
আরিশ ভাইয়া এতে কি? উনি তখন অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলেছিলেন, বই। আমার দেখার ইচ্ছা জাগতেই বেশ জোরাজুরি করে একটা বই বার করেছিলাম। বইয়ের ওজন আমি নিজেই সামলাতে না পেরে আমার হাত থেকে বইটা পড়ে গিয়েছিল। ভীষণ রকম একটা ধমকে সেদিন কানের পর্দাটা ফাটতে ফাটতে বেঁচে যায়। তারপর থেকে বইগুলোর ওপর একটা ফোবিয়া এসে গেছে। বই খাতা দেখলেই আমার যে ঘটনাগুলো মনে করা উচিত না সেগুলো মনে পড়ে যায়। আমার চোখের সামনে একটা তুড়ি বাজিয়ে উনি ইশারায় বোঝালেন, শুরু করা যাক। আমার ঘোর ভাঙল। ওনার দিকে করুণ চোখে তাকিয়ে বললাম, ভাইয়া একটা কথা বলি। আমার কথার উনি কোনো উত্তর দিলেন না, বরং নিজের কথাতে ব্যস্ত হয়ে গেলেন। 4 দিন তোমাকে পড়াতে আসতে পারবো না, তাই আজকে অনেক সময় নিয়ে পড়াবো। একটা স্ট্রং কফি লাগবে, আমার চিনি ছাড়া। সায় যেটা নট সো টুই টুই। উনি পড়াবেন না শুনলে অন্যদিন তো খুশিতে মন ভরে যায়, কিন্তু আজকে কৌতূহল যাচ্ছে, কারণটা ফারিন। বেশি আগা মাথা না ভেবে প্রশ্ন করলাম, কেন প্রেমিকার সাথে ঘুরতে যাচ্ছে? উনি চোখের দৃষ্টিতেই খুন করে ফেলবেন এমন এক দৃষ্টিতে তাকালেন। আমি দমে গেলাম এক নিমেষেই। মাথা নিচু করে পড়ার মতো অনর্গল পড়তে শুরু করতেই উনি আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, মেডিকেল পারপাসে সিলেট যাচ্ছি। আর কোনো প্রশ্ন? আমি বাচ্চাদের মতো দুদিকে মাথা দুলিয়ে না সম্মতি জানাতেই উনি হঠাৎ অদ্ভুত এক প্রশ্ন করলেন, আরু পাখি? আমি ভ্রু কুঁচকে জবাব দিলাম, জিবি। তোমার ওয়াইল্ডেস্ট ফ্যান্টাসি কি আরু পাখি? আমি অবাক আর হতবিহ্বল হয়ে চেয়ে রইলাম ওনার দিকে। এমন প্রশ্ন আগে আমাকে কেউ করেনি। তবে আমার ফ্যান্টাসি যেটা সেটা ওনাকে ঘিরেই, সেটা কি আমার ওনাকে বলা উচিত? মনের মাঝেকার একরাশ সংশয় জমিয়ে রেখে ওনার দিকে বাঁকা চোখে তাকিয়ে বললাম, বলাটা কি ইম্পর্ট্যান্ট? উনি ধমক দেওয়ার পরিকল্পনা করেও যেন আর ধমকালেন না আমাকে, বেশ নরম কণ্ঠেই বলল, স্টুপিড। জিজ্ঞাসা করেছি আমি, নো এক্সকিউজ। ওনার এমন শান্ত কণ্ঠস্বর শুনে আমি মাঝে মাঝে ওনার উপর ফিদা হয়ে যায়। আমার ফ্যান্টাসি আপনাকে নিয়ে। উনি কথাটা শুনে খুশি হলেন নাকি রেগে গেলেন বুঝলাম না, তবে ওনার চোখ জুড়ে একরাশ কৌতূহল দেখলাম আমি। রিয়েলি? তাহলে তো শুনতেই হয় যে আমাকে নিয়েও কারোর কোনো ফ্যান্টাসি থাকতে পারে। আমি একটু পিছিয়ে বসলাম, জানি না উনি তা শোনার জন্য আদতে প্রস্তুত কিনা। আমি আমতা আমতা না করে সরাসরি বললাম, আপনাকে এই ডেভিলগিরি নিয়ে আমার এক আকাশ অভিযোগ। আই উইশ আপনাকে নিয়ে কারোর কাছে আমি অভিযোগ করব, আর সে আমার অভিযোগগুলো মন দিয়ে শুনবে, তবে আপনার অভিযোগ আপনাকেই করলে ভালো লাগতো আমার। অভদ্র। আমার কথাটা শেষ হওয়া মাত্রই আমার হাতে বেশ জোরে একটা টান দিয়ে ওনার কাছে টেনে নিয়ে এলেন আমাকে, আমার হৃদক্তি থেমে আসার উপক্রম। ওনার খুব কাছে ঝুঁকে আছি আমি, ওনার দৃষ্টি বলছে যেন, আরু পাখি বলো, আমি শুনব। কিন্তু তেমনটা হলো না। উনি ওনার কাছে টেনে এনে এক ধমক দিলেন আর আমি চুপ। শুনতে হলো ওনার সেই বিশ্ববিখ্যাত ডায়ালগ, যেটা আমি ওনার প্রত্যেকটা ধমকের সাথে ফ্রিতে পাই। নো মোর ওয়ার্ডস। 2 দিন অনায়াসেই পার হয়ে গেল আরিশ ভাইয়ার অনুপস্থিতিতে। আরিশ ভাইজা সিলিটে গেছেন, তাই এই 2 দিন আমার কান দুটো প্রত্যাশিত ধমকগুলোর থেকে মুক্তি পেয়েছে। দিনগুলো যে খুব খারাপ যাচ্ছে তেমনটা মোটেও না, বড্ড শান্তিতেই কাটছে দিনগুলো। কেউ সকাল সকাল ধমক দিয়ে ঘুম ভাঙাচ্ছে না, কেউ তার নিজের পড়ার ফাঁকে বারবার জিজ্ঞাসা করছে না যে কোন দুষ্টুমি করছি কিনা। শুধু মিস করছি আমার প্রাণপ্রিয় ফোন আর আমার প্রিয় সখী সানাকে। সে সেই কবে তার নানুর বাসায় গেছে, ফেরার নাম গন্ধ নেই। সামনে যে এইচএসসি এক্সাম, তার সেদিকে কোনো খেয়াল আছে কি আমার জানা নেই। তবে আমি বা কনসা সিরিয়াস পড়াশোনা নিয়ে। হাহ। আধাশোয়া হয়ে বিছানায় শরীর এলিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে শুয়ে আছি। অবশ্যই বাসায় আমার চালচলন নবাবী ধাঁচের হয়, তাতে সন্দেহ নেই।